জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে তোমাদের মনে ঠিক কতবার ডাক পড়েছে বলো তো জগন্নাথ দেবকে দর্শন করার? আমি তো বাবা ফেসবুক খুলছি আর এক একজন করে দীঘা ঘুরতে চলে যাচ্ছে আর ভোরে ভোরে ছবি আপলোড করছে। মোট কথা আমি যা বুঝতে পারলাম, দীঘা এখন ট্রেন্ডিং, কি বলো, তাই না? চলো তাহলে আজ এই ভিডিওতে তোমাদের এমন কিছু জায়গার খোঁজ দেব যা তোমাদের দীঘা ট্রিপকে করে তুলবে আরো এক্সাইটিং। রিসেন্টলি দীঘা ঘুরতে যাচ্ছ? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। পুরো ভিডিওটা দেখো আর দারুণ একটা ট্রিপ প্ল্যান করে ফেলো দীঘায়। আজকে দীঘাতে আমাদের দ্বিতীয় দিন। গতকাল কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার রাস্তা ড্রাইভ করে পৌঁছে গিয়েছিলাম দীঘায়। আচ্ছা, এখানে একটু বলে রাখি রাস্তার অবস্থা কেমন আর কোথায় কি টোল আছে সব ডিটেলসটাই তোমরা আগের পার্টে পেয়ে যাবে। আচ্ছা, তারপর কি হলো শোনো। আগের থেকে তো হোটেল বুকিং ছিল না, তাই হন্যে হয়ে হোটেল খোঁজা চললো। তারপর অবশেষে পেলাম দ্য পিকুজ ইন। এই হোটেলের রুম ট্যুর আর রিভিউ ফার্স্ট পার্টে আছে। তারপর লাঞ্চ করে জগন্নাথ মন্দির দর্শন করলাম আর বিকালে ঢেউসাগর পার্ক। ডে ওয়ানে আরো কিছু করার প্ল্যান ছিল, কিন্তু বৃষ্টি সব মাটি করে দিয়েছিল। তাই আর কি ডে 2 মানে আজকে অনেক প্রেশার, একদিনে এত জায়গা কমপ্লিট করতে হবে। চলো তাহলে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ি, আর দেরি করব না। Hello family, welcome back to my channel Food Tour with Tonto. Welcome to another exciting video. আজকে দীঘাতে আমাদের ডে 2। কালকে ঝড় বৃষ্টি হওয়াতে আজকে ওয়েদারটা খুব ভালো। এখন বাজে 9:30। এখন আমরা বেরোচ্ছি। আজকে সারাটা দিনের প্ল্যান, তার জন্য আজকে একটু টাইমটা হাতে নিয়েই বেরোলাম, যাতে সারা দিন অনেক জায়গা ঘোরার আছে। কোথায় কোথায় যাচ্ছি সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো জার্নিটা শুরু করি। আজকে প্রথমেই তোমাদেরকে নিয়ে যাব তালসারি, তারপর চন্দনেশ্বর মন্দির, বিচিত্রপুর ম্যানগ্রোভ ইকো ট্যুরিজমও ঘুরিয়ে আনবো। এরপর আরো আরেকটা মন্দিরে যাব, যার নাম ভূষণ্ডেশ্বর মন্দির। আর লিস্টে লাস্টে রয়েছে উদয়পুর সি বিচ। ঘোরার সাথে সাথে রয়েছে জায়গাগুলো সম্বন্ধে অনেক খুঁটিনাটি তথ্য, যেগুলো জেনে রাখলে এখানে ঘুরতে আসলে তোমাদের অনেকটা হেল্প হবে। দীঘার থেকে প্রায় 9 কিলোমিটার দূরে ওয়েস্ট বেঙ্গল ওড়িশার সীমান্তে রয়েছে তালসারি সমুদ্র সৈকত। এখানে পৌঁছাতে দীঘার থেকে সময় লেগেছিল 20 থেকে 22 মিনিট। কার পার্কিং অ্যাভেলেবেল আছে, তাই গাড়ি নিয়ে আসলেও কোনো সমস্যা হবে না। ওখানে গিয়ে দেখলাম অনেক মানুষের ভিড়, সবাই নৌকা ঠিক করছে ম্যানগ্রোভ দেখতে যাবে বলে। নৌকা ভাড়া এখানে প্রায় মাথা পিছু 100 টাকা করে। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা অব্দি ঘোরাবে। একটা নৌকা ঠিক করলাম। আমরা যেহেতু দুজন ছিলাম, তাই অন্য আরেকটা গ্রুপের সঙ্গেই উঠেছিলাম। তালসারির ল্যান্ডস্কেপ এক কথায় অসাধারণ। নদী, সমুদ্র, বালিয়াড়ি আর জঙ্গল, এই সব কিছু একসঙ্গে তৈরি করেছে এক অনন্য উপকূলীয় সৌন্দর্য। দূরে তাকালে দেখা যাচ্ছে জঙ্গল, সারি সারি গাছেদের ভিড়। তবে গাছগুলোর নাম জানি না, তোমরা কেউ জানলে আমাকে জানিও। এখানে কোনো কংক্রিটের ভিড় নেই, হইচই নেই, আছে শুধু নরম বাতাস আর ঢেউয়ের গুনগুন। নৌকার যদি ইঞ্জিনের শব্দটা বন্ধ হতো, তবে হয়তো পাখিরও গান শুনতে পেতাম। বেশ কিছুটা গিয়ে দাদা আমাদের নামালো লাল কাঁকড়ার বিচে। তবে কাঁকড়া পেয়েছি কিনা ওর থেকেও বড় ব্যাপার হলো এখানকার নির্জনতা। এখানে দাঁড়িয়ে জলের শব্দ তুমি মন ভরে শুনতে পারবে। আর যদি ব্যাপারটাকে একটু রোমান্টিসাইজ করা যায়, তবে বলছি যদি গান গাইতে ইচ্ছা করে, এখানে দাঁড়িয়ে একটা গান গাওয়াই যায়। এখানে কিন্তু বেশ কিছুটা সময় নৌকা দাঁড়ায়। বেশ ভালো লাগলো তালসারি। দীঘার হইচই থেকে একটু আলাদা, একটু অন্যরকম। হ্যালো, ওরে বাবা রে, এত রাগ কিসের, এত রাগ কিসের? হ্যালো, তোমার নাম কি? জিনি, এত রাগ কিসের? বাবা চিনি, চিনিতে এত রাগ কেন?
তালসারি বিচ, ম্যানগ্রোভ দেখা কমপ্লিট। ভীষণ ভালো লাগলো, এত সুন্দর জায়গাটা। আর ওইটুখানি বোট রাইড করে তো মজা, খুব মজা হয়েছে। মোটামুটি 100 টাকা করে পার হেড নেয়। অবশ্যই এসে অবশ্যই এটা অপ্ট করো, খুব ভালো লাগবে। তাহলে আমরা নেক্সট ডেস্টিনেশন যাব। আর যেতে যেতে বলছি আমাদের পরে কোন ডেস্টিনেশন। এই পার্কিংটা হলো চন্দনেশ্বর মন্দিরের পার্কিং। আমরা এসে বলতে গেলাম চন্দনেশ্বর মন্দির। পার্কিং থেকে একটুখানি হাঁটা 100 মিটার হবে। এই দেখো মন্দিরের গেট দেখা যাচ্ছে। এখানে জুতো রাখার জায়গা, আমাদেরকে টোকেন দিয়ে দিলেন জুতোর জন্য। 50 টাকায় দর্শন আর প্রসাদ। যাবে 10 টাকা ভোগের প্যাকেট পাবে, প্রসাদ পাবে বাড়ি যাবে। মানে পুজো দেওয়ার জন্য, তো বেসিক্যালি পুজো দেওয়ার জন্য। ঠিক আছে, ভোগ পাবেন, পুজো হয়ে যাবে, ভোগও পাবো। ঠিক আছে। দীঘার থেকে গাড়িতে মাত্র 15 থেকে 20 মিনিটেই পৌঁছে যাওয়া যায় চন্দনেশ্বর মন্দির। এই মন্দিরে পূজিত হন ভগবান শিব। দীঘা ভ্রমণে একটু আধ্যাত্মিকতার ছোঁয়া পেতে এখানে একবার আসতেই পারো। মা বাবাকে নিয়ে বা বয়স্ক কাউকে নিয়ে দীঘা বেড়াতে আসলে তাদেরকে মন্দিরটি একবার দেখিয়ে নিয়ে যেতে পারো। আশা করি তাদেরও ভালো লাগবে। চন্দনেশ্বর মহাদেবকে দর্শন করে বেরোনোর পর একজন পুরোহিত মশাই আমাদের নামে বাবার কাছে পুজো দিলেন এবং টিকিটটি দেখে আমাদের ভোগ প্রসাদের ব্যবস্থা করে দিলেন। পুজো দিয়ে আর প্রসাদ নিয়ে বেরিয়ে আসলাম মন্দির থেকে। গাড়িটা স্টার্ট দেব, তখনই আসলো পার্কিং ফি নিতে। এখানে গাড়ি পার্ক করতে লাগে 20 টাকা। এখানকার সমস্ত পেমেন্ট ডান করে আমরা যাচ্ছি এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে, বিচিত্রপুর ম্যানগ্রোভ ইকো ট্যুরিজম খাদিবিল, আজকের তৃতীয় গন্তব্য। আমি জানি আমার মতন তোমরা অনেকেই আছো যারা খুব একটা হই হট্টগোল পছন্দ করো না, আবার নতুন নতুন জায়গাও চাও এক্সপ্লোর করতে। তাদের জন্য বিচিত্রপুর ইকো ট্যুরিজম একদম রেকমেন্ডেড। এই জায়গাটার একটা ব্যাপার আছে, দেখতে থাকো বুঝতে পারবে। বিচিত্রপুর তো খুব সুন্দর করে ওয়েলকাম করলো। এখানে এসে জাস্ট দাঁড়িয়ে আমি একটু ফুটেজ নিচ্ছিলাম। চারদিকে কি সুন্দর পাখির ডাক, কিচির মিচির, একদম শান্ত, চারদিকটা এত ঠান্ডা। বেশ, প্রথমে তো ওয়েলকামটা খুব ভালো লাগলো, ওয়ার্ম ওয়েলকাম। পার হেড বোটিং চার্জেস হচ্ছে 200 টাকা করে। আপনাদের কজন? 1 2 3 4 5 6 7, ওরা 1 2 3 4, তাহলে 6 জন হয়ে যাচ্ছে। আসলে নাহলে দুজনের জন্য আমাদের 1200 টাকা দিতে হতো, তাহলে তো শেয়ারিং এ হয়ে যাবে। যাক, একদিকে ভালো হলো আমরা দলে 4 জনকে পেলাম। 6 সিটার বোট ভাড়া নেয় 1200 টাকা। ভাগ্যবশত ওনাদেরকে পেলাম, না হলে অনেকটা টাকা লাগতো আমাদের দুজনের জন্য। আর যে বিষয়টা এখানে আসার আগে তোমাদের জেনে আসতে হবে তা হলো জোয়ারের টাইমটা। জোয়ারের সময়তেই খাড়িগুলোতে জল ঢোকে এবং বোটিং শুরু হয়। আরও একটা বিষয় অবশ্যই মনে রেখো, এটি একটি প্লাস্টিক ফ্রি জোন, তাই প্লাস্টিক ব্যাগ বা প্লাস্টিকের বোতল এখানে ওখানে ফেলো না। এই সুন্দর জায়গাগুলোকে আরেকটু সুন্দর রাখতে এতটুকু তো আমরা করতেই পারি। এখান থেকে বোট আমাদের 6 জনকে নিয়ে যাত্রা শুরু করলো। তবে এখন আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা নতুন জগতে। বিশ্বাস করো, আমরা তখনও জানতাম না যে এত সুন্দর একটা অভিজ্ঞতা অপেক্ষা করছে আমাদের জন্য, যা স্মৃতির পাতায় চিরকালের মতন লেখা থাকবে। আশা করব জায়গাটা তোমাদেরও ভালো লাগবে, ভালো লাগার মতন জায়গা। যারা প্রকৃতি ভালোবাসো এবং যারা আনটাচড বিউটি অফ নেচারকে এক্সপ্লোর করতে চাও, তাদের জন্য রেকমেন্ডেড। এটা একটা ম্যানগ্রোভ আইল্যান্ড। মানে জিনিসটা হচ্ছে গিয়ে ওই বিচিত্রপুর ক্যাম্প থেকে ওরা জাস্ট এখানে ছেড়ে দেয়
এবার তুমি তোমার টাইম স্পেন্ড করো, করে নেক্সট যে বোটটা আসবে ওই বোটে উঠে চলে যাও। 30 মিনিট। হ্যাঁ, সুন্দর জায়গাটা, মানে আমি এই দোলনাটায় চড়ছিলাম, এইখানটায় নামালো, আর পুরো জায়গাটা ভীষণ সুন্দর। মানে এখানে টাইম লিমিট দিয়েছে, যদি টাইম লিমিটে না থাকতো অনেকক্ষণ থাকা যেত। দেখো পাতার রঙগুলো পুরো লাল, আর যখন আমরা আসছিলাম না কোনো কোনো জায়গায় দেখছি যে লাল রঙের পাতা, কোনো কোনো জায়গায় হলুদ রঙের পাতা। এই যেমন এইটা যেমন পুরো লাল হয়ে গেছে আর এটা হলুদ রয়েছে, এরকম লাল আর হলুদ মিশিয়ে বেশ ভালো আছে, মানে জঙ্গলে আগুন লেগে গেছে। বিচিত্রপুর নামেই যার বৈচিত্র্যের ছোঁয়া। এমন কিছু কিছু জায়গা থাকে না যেখানে গিয়ে মনে হয় সময় থেমে গেছে, ঠিক এতটাই শান্ত বিচিত্রপুর। এ যেন ঠিক এক রহস্যময় শান্তি। দুপাশে দাঁড়িয়ে থাকা গাছ যেন এক একটা মূর্তি। এই বিচিত্রপুর আমাকে শিখিয়েছে ভ্রমণ মানে শুধু দেখা নয়, অনুভব করা। প্রকৃতির ছোঁয়া যখন মন ছুঁয়ে যায় তখনই একটা ট্রিপ সত্যিকারের স্মৃতি হয়ে থাকে। ঠিক বিচিত্রপুর ট্রিপটা আমার স্মৃতির মণিকোঠায় এভাবেই দারুণ একটা জায়গা করে দিয়েছে। অনেকটা ভালো লাগাকে সাথে নিয়ে আমরা এগিয়ে গেলাম পরবর্তী গন্তব্যের দূরত্ব এখান থেকে 10 কিলোমিটার, সময় লাগবে 23 মিনিট মতন। এখন আমরা যাচ্ছি ভূষণ্ডেশ্বর মন্দিরে, যেখানে স্থাপিত রয়েছে এশিয়ার সর্ববৃহৎ শিবলিঙ্গ। আশ্চর্যের বিষয়, আজও 12 ফুট উঁচু এই শিবলিঙ্গের কিছু অংশ মাটির নিচে চাপা অবস্থায় রয়েছে। পুরাণ মতে ত্রেতা যুগে রাক্ষসরাজ রাবণ কঠোর তপস্যা করে ভগবান শিবকে তুষ্ট করে এই শিবলিঙ্গ লাভ করেন। শর্ত ছিল একটাই, শিবলিঙ্গ কোথাও নামানো যাবে না। রাবণ যখন পুষ্পক রথ নিয়ে ফিরছিলেন তখন দেবতারা তার শক্তি আটকে দিতে চাইলেন। সেই সময় রাবণের ক্লান্তি এলে তিনি শিবলিঙ্গটি এখানেই স্থাপন করেন, আর পরে যতই চেষ্টা করুন আর তুলতে পারেনি। তখন থেকেই এই মাটিতে বিরাজ করছেন বাবা ভূষণ্ডেশ্বর। আজও মানুষ বিশ্বাস করে এখানে আসা মাত্র ভক্তের মনোবাসনা পূরণ হয়। দীঘা আসলে তোমরা একটাকে ভূষণ্ডেশ্বর মন্দির দেখে যেতে পারো, এখানে শিবলিঙ্গ রয়েছে। তো আমরা ফিরে যাচ্ছি, এরপর আমরা কোথায় যাব? উদয়পুর সি বিচ যাচ্ছি। আজকে সারা দিনের প্ল্যান নিয়ে বেরিয়েছে, একদম পরপর সব জায়গা দেখবো। চলো, যতই টায়ার্ড থাকুক বাট টায়ার্ডনেসকে ওভারকাম করতে হবে, কারণ অনেকগুলো জায়গা আছে। কালকের দিনটা পুরো গেছে আমাদের, তো আজকের দিনটা নষ্ট করলে ঘোরা হবে না। ঘোরা ইম্পর্টেন্ট। এখানে পার্কিং আছে কত? 30 টাকা পার্কিং। সারাদিন ঘুরে পেটে এবার খিদে ডাক দিয়েছে, তাই রাস্তা থেকে টুকটাক খাবার কিনে নিয়ে পাড়ি দিলাম আবার 23 কিলোমিটারের রাস্তা। এবার যাচ্ছি উদয়পুর সি বিচ। আমরা উদয়পুর সি বিচে, এখানে তো এসে দেখছি রীতিমতন মানে বেশ জমজমাট আজকে। আর এখানে প্রচুর দোকান, প্রচুর, মানে ওই পুরো থ্রু আউটের ওখানে যেমন খাবার দাবারের দোকান তোমরা পেয়ে যাবে, আর বাঙালি হোটেলও আছে। এখানকার ভাইবটা বেশ ভালো। এগুলো কত করে দিচ্ছ? 200 টাকা প্লেট। 3 পিস 200, এটা 2 পিস 200, 4 পিস 200। এটা তো ভেটকি। চিংড়ি মাছ, কাঁকড়া এখানেই রান্না করে দেবে। এই যে এখান থেকে মাছ কেন, এখানে রান্না করতে দিয়ে দাও। এই যে এইসব জায়গায় রান্না হচ্ছে। এই সাইডে একটা মাছের দোকান আছে, এরকম প্রচুর রকম মাছ কিনে মাছ ভাজে দিতে পারবে, এরকম প্রচুর দোকান আছে এখানে। এখানে ওয়াটার স্পোর্টস হচ্ছে এই সাইডটায়, হচ্ছে ওয়াটার স্পোর্টস।
কি কি আছে? চিকেন কাবাব হবে, পকোড়া হবে, চিলি হবে, মাঞ্চুরিয়ান হবে, ক্রিসপি চিকেন হবে। বাহ, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। অভিরূপে যারা আইসক্রিম কিনছে, এটা কি তোমরা সাথে থাকবে না আমরা দুজনে যেতে পারি? গাড়ি দেওয়া হবে, আপনি আমাদের নিজেরা চালাবেন, ঘুরবেন, ঘুরে আসবেন। কত? একটা গাড়ি করে 200 টাকা। অনেক। 100 নিলে নাও। 100 বসে যাবে, আমাদের চালাবো, আপনাদের বসবে। 100 হলে তোমরা চালাবে, আমরা বসবো। 200 টাকা আপনি একটা গাড়ি দিলে আমাদের আরো এক্সট্রা গাড়ি যাবে। এই বৃষ্টি শুরু হয়ে গেল, আমার রাইড করাও আজকে আর হলো না। বৃষ্টি এক্ষুনি জাস্ট রাইড শুরু হলো বলে চলো গাড়িতে পৌঁছাই, নাহলে এক্ষুনি ঝমঝমিয়ে নামবে, পুরো ভিজে যাব। আমরা যে আইসক্রিমটা খেলাম সেটা তো আমরা খেয়েছিলাম সি বিচে, বাট সেই আইসক্রিমের প্যাকেটটা কিন্তু আমরা এনে এত দূরে সেই ডাস্টবিনে ফেললাম। এই ছোট ছোট এটিকেটগুলো যদি আমরা সব জায়গায় মেনটেন করতে পারি, তবে আর কিছুই না, তোমার আমার চারপাশটাই সুন্দর থাকবে। যাক, একদিকে আমাদের ভাগ্য ভালো যে বৃষ্টিটা আর জোরে নামেনি, তাই উদয়পুর সি বিচের 1 কিলোমিটার দূরের এই ওশিয়ানা সি বিচটা ঘুরে দেখতে পারলাম। উদয়পুর সি বিচ থেকে ওয়াকিং ডিস্টেন্স, একটু ভিড় কাটাতে কিছুটা সময় এখানে তোমরা কাটিয়ে যেতে পারো। আজকে যেন জাস্ট স্পেসিফিক্যালি এই ওয়েদারের জন্য আর সমুদ্রের সৌন্দর্য আরো বেড়ে গেছে, নতুন করে প্রেমে পড়ে গেছি সমুদ্রে। সারাদিন এত ঘুরে বেরিয়ে প্রায় বিকাল হতে চলল, এবার ইঞ্জিনে তেল ভরতেই হবে, তাই সোজা হাজির হলাম ভরপেট রেস্টুরেন্টে। চিকেন, ভাত আর স্যালাড আজ দুপুরের ফরমাইশ। খুব খিদে ছিল কিনা জানি না, কি যে দারুণ খেলাম, কি বলবো, দারুণ রান্না করেছিল। তোমরা দীঘায় গেলে এই রেস্টুরেন্টটায় একবার খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা যদি অলরেডি রেস্টুরেন্টে ট্রাই করে থাকো, আমাকে কমেন্ট সেকশনে জানিও। লাঞ্চের পর হোটেলে ফিরে এসেছিলাম আর প্রচণ্ড এক্সস্টেড ছিলাম, তো ঘুমিয়ে পড়েছি। আর তারপর এখন বাজে 9:30, এখন একটু যাচ্ছি মার্কেট এরিয়া ঘুরতে। আর কোইন্সিডেন্টালি বনি দিদিরাও, মানে আমার ননদ বনি দিদিরাও আজকেই এসছে দীঘাতে, তো বনি দিদির সাথে দেখা করতে হবে। বনি দিদি আর আমরা দুজন যাচ্ছি সবাই একটু মার্কেটে, নিউ দীঘার যে মার্কেট সেখানে যাচ্ছি, চলো। এই যে বনি দিদি, মেলে মে বিছড়া হুয়া বহন। ফ্রিজ ম্যাগনেটও এখানে খুব ভালো কালেকশন আছে। হ্যাঁ, খুব সুন্দর ফ্রিজ ম্যাগনেটটা। আরও আছে নিচে, ওখানেও বেশ কিছু কালেকশন আছে। দুপুরবেলায় ভরপেটে খেয়ে এত ভালো লেগেছে যে রাত্রিবেলা আবার এসছি সি বিচের পাশ থেকে হেঁটে হেঁটে এত দূর। শেষ বন্ধ। 11টার সময় খেতে আসলে স্বাভাবিক কোনো রেস্টুরেন্ট খোলা থাকবে না, বন্ধ হয়ে গেছে। পাশে একটা হোটেল ছিল, সকালবেলা এখানে এসেছিলাম খুঁজতে, সোনার বাংলা, বাট এখানে দেখছি আদি সোনার বাংলার এসি রেস্টুরেন্ট বলে লেখা আছে। দেখা যাক এখানে এত ঢুকতে দেয় কিনা, রাত 11টা বেজে গেছে না। তবে হোটেল আদি সোনার বাংলা আমাদের সেদিনকে ফেরায়নি। 11টা বাজলেও ডিনার আমরা ওখানে পেয়েছি। রুটি আর চিলি চিকেন অর্ডার করেছিলাম সেদিন ডিনারে। কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই ভালো। এক কথায়
বেশ ভালোই ছিল ডিনারটা। চলো, ব্লগের শেষ অধ্যায়ে আমরা এসে হাজির। এবার দীঘার থেকে আমাদের ফেরার পালা। সকাল 10টা নাগাদ চেক আউট করে বেরিয়ে পড়লাম কলকাতার দিকে। সকালের আর ব্রেকফাস্ট করিনি, একেবারে ব্রাঞ্চ করব। কন্টাইয়ের সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে সোনারতরী রেস্টুরেন্ট, গুগলের রিভিউটা বেশ ভালো। এই সব দেখে শুনে আমরা গিয়ে উঠলাম সোনারতরী রেস্টুরেন্টে। অর্ডার করলাম স্যালাড, রাইস, বাটার নান, চিকেন হান্ডি আর চিকেন কারি। সত্যি কথা বলতে ওখানকার খাবার দাবার আমার বেশ ভালো লেগেছে, আর আমার ভালো লেগেছে বলেই ভাবলাম ফেরার পথের এই রেস্টুরেন্টের খোঁজ তোমাদেরকে দিয়ে দিই। হাইলি রেকমেন্ডেড, তোমরাও চাইলে ওখানে একবার ভিজিট করতে পারো। ওখান থেকে বেরিয়ে বিভিন্ন গল্প শুনতে শুনতে পৌঁছে গেলাম কোলাঘাট। আজকের বিকালের চাটা শের পাঞ্জাব থেকে। কোলাঘাট থেকে চা খেয়ে বেরোলাম, এখন বাজে 5:15। এখান থেকে সোজা যাব শ্যামনগর, সময় তো লাগবে 2 ঘন্টা। তাই আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, এবং দীঘার এপিসোড এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো ডেস্টিনেশনে। টিল দেন টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর আমায় যদি আজকে প্রথমবার দেখে থাকো আর যদি কন্টেন্টটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ না হলে নেক্সট ডেস্টিনেশনে গিয়ে আমি যে নতুন ব্লগটা দেবো তার নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে যাবে না। তো চলো, ভালো থেকো সবাই, টাটা। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।